আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আমি জানি যে প্রত্যেকে খুব জোর কদমে প্রস্তুতি নিয়ে চলেছো সামনের ডাব্লিউবিপি কেপি এক্সামকে মাথায় রেখে। এসবের মধ্যে থেকেও অনেক সময় কি হয় যে প্রিপারেশান স্ট্র্যাটেজি ঠিকঠাক না হওয়ার জন্য মক টেস্টে ভালো স্কোর আসে না, বা ঠিকঠাক ওয়েতে পড়াশোনা না করার জন্য মক টেস্টে স্কোর আসে না। অনেক সময় এমন হয় যে এই কারণে পড়তে ইচ্ছে করছে না, যে কোনটা পড়বো আর কোনটা বাদ দেবো সেটা বুঝতে পারছি না। তার কারণ এত বড় একটা সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে এমন তো নয় যে সমস্ত কিছু পড়তে হবে, আবার এমনও নয় যে সমস্ত কিছু বাদ দিতে হবে। কাজে কোনটা পড়বো কোনটা ছাড়বো বিষয়গুলো জানাটা ভীষণ জরুরি। নইলে কি হবে, অনেক পড়াশোনা হবে ঠিকই, কিন্তু সঠিক পড়াশোনাটা হবে না, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই পড়াশোনাটা হবে না। এই সমস্যায় অনেকেই ভুগছিলে, অনেকেই বলছিলে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। রিসেন্টলি যে কোশ্চেনের যে ট্রেন্ড কীভাবে চলছে, এই যে সামনে যে এক্সামগুলো হচ্ছে কিভাবে প্রশ্নপত্র আসছে, কিভাবে আসতে পারে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও একটু বড় হতে পারে, যাদের মনে হচ্ছে সময়ের অনেক দাম তারা কি করবে, 1.5 গুণ স্পিডে ভিডিওটাকে দেখতে পারো। আরেকটা কথা, আমি প্রত্যেককে এই আবেদনটা বারবার রেখে এসেছি, যতই ইউটিউবে ক্লাস করো, যতই সেখান থেকে ক্লাস করো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, বই কিন্তু পড়তে হবে। বই না পড়লে কোনো ক্লাস করে কিচ্ছু হবে না। তার কারণ যে কোনো ইউটিউবে ক্লাস করো, সেখানে তুমি হয়তো 60% নলেজ গেন করলে, কিন্তু বই যদি পড়ো তো সেখানে আরও +10% তোমার কিন্তু ইনক্রিজ হবে। যত বড় বড় মানে তুমি মানুষকে জিজ্ঞাসা করবে, তারা দেখবে এই সেম কথাটা বলবে, কারণ বইয়ের কোনো বিকল্প নেই। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি আজকের টপিকটা। সেটা হচ্ছে ম্যাথ দিয়ে শুরু করব, যে ম্যাথের কোন কোন জায়গাগুলো পড়তে হবেই হবে। তার কারণ এই সমস্ত জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সেই জায়গাগুলো দেখার চেষ্টা করি। প্রথমে আমি ফার্স্টে কটা স্লটে ভাগ করে নিয়েছি, দেখতে পারবে যে আমি এই কটা টপিক দিয়ে একটা স্লট করে দিয়েছি। এখান থেকে আমি কি বোঝাতে চাইছি বোঝার চেষ্টা করো। জ্যামিতি এই যে টপিকটা থেকে এসএসসি লেভেলের কোশ্চেন থাকে, হ্যাঁ, কিন্তু ডাব্লিউবিপিতে জ্যামিতি থেকে কোনো কোশ্চেন থাকবে না, এই জন্য আমি 0 লিখে রেখেছি। একটা কেন লিখে রেখেছি, বাই চান্স যদি একটা আসে, কিন্তু বাই চান্সের গ্যারেন্টিটাও নেই অনেকাংশে আমি বলছি। তাই জ্যামিতির উপর কেউ খাটাখাটনি করে সময় নষ্ট করে লাভ নেই। এই সমস্ত টপিকের উপর কারা খাটবে আমি সেটাও বলে দিচ্ছি। যাদের দেখবে যে সমস্ত ম্যাথের চ্যাপ্টার কভার হয়ে গেছে, পুরনো অ্যাসপিরেন্ট সব কভার করা আছে, যাদের হাতে অনেক সময় এখন নতুন কিছু শেখার, তারা শেখো, অসুবিধা নেই, তারা প্র্যাকটিস করো, তারা আরও নতুন কিছু শেখার চেষ্টা করো। বাট যারা নতুন অ্যাসপিরেন্ট, 1 বছর হলো প্রিপারেশন লাইনে, কি 6 মাস হলো, কি 5 মাস হলো, তাদের জন্য কিন্তু এখন এই জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। তাদের জন্য আমি আসছি, তাদের জন্য আমি বলছি। ঠিক আছে, ত্রিকোণমিতি এই জায়গা থেকে একটা কোশ্চেন এবারে থাকার সম্ভাবনা আছে। সেটা আবার কীরকম, সেটা হচ্ছে দেখবে বিভিন্ন সেই কোণের মাপগুলো থাকে না, যে এই সাইন এত, টেন থিটা এতর মান কত, এই যে কোশ্চেনগুলো থাকে, এই রুলসের উপর ভিত্তি করেই তো ম্যাক্সিমাম ত্রিকোণমিতিটা কভার হয়। তো এই রুলস দিয়ে ছোটোখাটো সলিউশন, ধরো 1 লাইনে হয়ে যাচ্ছে, বা মান জিজ্ঞাসা করলো এতর মান কত, এরকম ছোটোখাটো একটা কোশ্চেন থাকতে পারে ত্রিকোণমিতি থেকে। তাছাড়া আমি বলবো পার্সোনালি জ্যামিতি আর ত্রিকোণমিতি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটা আমি আমার যুক্তি দিলাম। তাতে মনে হতে পারে তোমাদের যে তোমরা আলাদা করে প্রিপারেশন নেবে, জ্যামিতি ত্রিকোণমিতির উপর নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট সময় নষ্ট করে নেবে না। কারণ যেগুলো প্রাইম চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন যেখান থেকে আসে, আগে সেগুলো কমপ্লিট করতে হবে, তারপর সময় থাকলে এগুলো। নেক্সট, পরিমিতি থেকে পড়তেই হবে। কেন, এখানে একটা আর দুটো, আমি দুটো জায়গা বানিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা আয়ত, আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। এই দুটো জায়গা থেকে 1+1 করে দুটো কোশ্চেন থাকবেই থাকবে। অনেক সময় এমন হয়, কীরকম হয়, হয় আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র মিলে একটা কোশ্চেন আছে, যে কোনো একটা থেকে এসেছে, আর একটা হয়তো অন্য সাইড থেকে এসেছে। কীরকম হয়, একটা গোলক থেকে, নয় হয়তো একটা ট্র্যাপিজিয়াম থেকে, বা শঙ্কু বা চোং, হ্যাঁ, মানে এই যে 3D যে পার্টটা আছে, এখান থেকে বাই চান্স এলে একটা আসবে, কিন্তু আসার চান্স নেই। বাই চান্স যদি আসে তো একটা গোলক থেকে হয়তো দিল কোশ্চেন,
বুঝতে পারলে তো। কিন্তু পরিমিতিতে যে দুটো চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র পড়তে হবেই, মানে এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করতেই হবে, কারণ এই দুটো চ্যাপ্টার থেকেই দুটো কোশ্চেন আসার সম্ভাবনা আছে 1+1 করে। আর যদি এই দুটো কোশ্চেন যদি ভাগ হয়ে যায় তাহলে হয় একটা আসবে আর একটা 3D থেকে আসবে। এজন্যই আমি বলছি যে চ্যাপ্টারকে ছোট করতে হবে কিভাবে সেটা আগে শেখো। এবার অনেকের কি হয় যে পরিমিতি কেন, তার সমস্ত চ্যাপ্টারই কমপ্লিট আছে, তাদের কথা আমি বলছি না, তারা অনেক কিছু শেখার এখন ইচ্ছে আছে, শিখবে, অসুবিধা নেই, বাট কম পড়ে কীভাবে বেশি নাম্বার পাওয়া যায়, কম প্র্যাকটিস করে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায় সেই জায়গাটা বোঝার চেষ্টা করো। কারণ সময় এখন খুব বেশি নেই, ঠিক আছে, খুব জোর সময় এখন 2.5 থেকে 3 মাস থাকবে, এর মধ্যেই কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে। নেক্সট বীজগণিত। বীজগণিত থেকে দুটো কোশ্চেন এবারে শিওর থাকবে। কীরকম কোশ্চেন থাকবে দেখবে, ওই যে বীজগণিতের যে ফর্মুলাগুলো আছে না, 10টা 12টা যেগুলো ফর্মুলাগুলো আছে, ফর্মুলার উপর বেস করে যে সলিউশনগুলো হয় তার উপরে এবার বীজগণিত থেকে কোশ্চেন থাকবেই, দুটো থাকবেই। কারণ তোমরা কেপিতে দেখেছো মেন্সে বীজগণিত অ্যাপ্লাই হয়েছিল, কেপি মেন্সে হয়েছিল কি লেডি কনস্টেবলে হয়েছিল, লেডি কনস্টেবলে প্রিলি প্লাস মেন্স দু জায়গাতেই কিন্তু বীজগণিত অ্যাপ্লাই করা হয়েছিল। সেই জায়গা থেকে বীজগণিত কিন্তু এখন ঢুকে গেছে WBPRBর মাথায়, এখন বীজগণিত কিন্তু আসবে, এই জায়গাটা মাথায় রেখে প্রিপারেশন শুরু করবে। তাহলে এখানে আমি কি বলছি, এখানে বীজগণিত দুটো আসবেই, তুমি চাইলে খাটলে খাটো বীজগণিতের উপর, বাট আমি পার্সোনালি রিকোয়েস্ট করব এই যে দুটো নাম্বার পরিমিতিতে আছে এই দুটো নাম্বারকেও ছেড়ো না। কাজেই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র চ্যাপ্টার দুটো অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এই দুটো নাম্বার তোমরা নাও, এই দুটো ছেড়ো না। আর এই জায়গাগুলো থেকে হাইয়েস্ট নাম্বার 5 আসতে পারে, এই 2 1 1 1 করে 5 আসতে পারে। আমি বলবো এই 5-এর মধ্যে তুমি 5 নিতে গিয়ে মাথা খারাপ করে লাভ নেই, এই 5-এর মধ্যে পারলে তুমি 2 নিয়ে নাও না, এই দুটো কোশ্চেনের উত্তরটা তুমি নিয়ে নাও, এই যে 2 নাম্বারটা আছে না, এই 2 নাম্বার নিয়ে নাও পরিমিতি থেকে, ব্যাস হয়ে গেল। চলো এগিয়ে যাচ্ছি। এবার কি আছে, এবার আছে এই যে টপিকটা, এই যে দ্বিতীয় সেক্টর যেটা, সেটা হচ্ছে এইখান থেকে প্রশ্নগুলো খুবই সহজ মানের আসবে, শুধুমাত্র এই জায়গাটা বাদ দিয়ে। এই যে সরলীকরণ, দুটো প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে, আর তোমরা চেষ্টা করবে পরে করার, কারণ সরল অঙ্ক পরীক্ষাতে তোমার সময় নষ্ট করার জন্য দেওয়া হয়। আর এত বড় বড় সরল থাকবে যে সলিউশনটা বড় হবে তা নয়, সলিউশন ছোটই হবে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি থাকে সরল অঙ্কে। এই জন্য সরল সবসময় কি করতে হবে, তুমি একটা মার্ক করে ওটাকে স্কিপ করে এগিয়ে যাও, পরে যদি সময় পাও তাহলে তুমি সরল করবে না, ছাড়া সরল করতে গিয়ে কিন্তু মাথা খারাপ বেশি ক্যান্ডিডেটের হয়েছে, যাদের এক্সপিরিয়েন্স আছে পরীক্ষা দেওয়ার তারা জানে, ঠিক আছে। নেক্সট ভগ্নাংশ, খুবই সহজ একটা কোশ্চেন থাকে ভগ্নাংশ থেকে। দেখবে একটা ভগ্নাংশ দিয়ে দেবে, দিয়ে বলবে এর সাথে কত যোগ করলে কত মানে বার হবে, কত যোগ বা বিয়োগ করে একটা অ্যান্সার বেরিয়ে আসে, এরকম আসে, মানে সেই হরের সঙ্গে এত যোগ করলে বা লবের সঙ্গে এত বিয়োগ করলে এরকম ধরনের একটা টাইপের কোশ্চেন ভগ্নাংশ থেকে আসে দেখবে, ঠিক আছে। তো ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, আর লসাগু গসাগু এখান থেকে একটা কোশ্চেন তোমরা শিওর পাবে। হয় লসাগু গসাগু ডাইরেক্ট আসবে, আর না হলে লসাগু গসাগু অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথ একটা তোমরা পাবে। এই যে হয় না যে 4-5টা সংখ্যা দিয়ে দিল, দিয়ে বলে দিল যে কত দ্বারা বিভাজ্য, মানে এই বিভাজ্যতার যে ব্যাপারটা থেকে না, এই বিভাজ্যতার সঙ্গে লসাগু গসাগু যে রিলেশনটা, হয় ডাইরেক্ট লসাগু গসাগু দেবে আর নাহলে বিভাজ্যতা থেকে দেবে। আর একটা হচ্ছে সংখ্যাতত্ত্ব থেকে একটা কোশ্চেন তোমরা পাবে। এই জায়গা থেকে হাইয়েস্ট নাম্বার তোমরা 5 পাবে, ঠিক আছে। আর এই জায়গা থেকে তোমরা চেষ্টা যদি করো না, তো এই ভগ্নাংশ থেকে 1 নাম্বার, LCM HCF থেকে 1 এবং সংখ্যাতত্ত্ব থেকে 1, এই 3টে নাম্বার পাওয়া যায়। তাহলে আমি বললাম ওদিকে 2টো নাম্বার পাওয়া যাচ্ছিল পরিমিতি থেকে, এদিকে 3টে নম্বর, তাহলে হয়ে গেল তোমার 5টা নম্বর, ঠিক 5টা নম্বর হয়ে গেল। আবার যদি তুমি সরল থেকে এখানে 1 যদি বার করে নিতে পারো তাহলে 5-এর জায়গায় আবার 6 হয়ে যাবে, ঠিক আছে, 6টা নম্বর তোমার এখানে হয়ে গেল।
এইবার কি, এইবার হচ্ছে প্রাইম চ্যাপ্টার, যে বাকি 15টা অঙ্ক, মানে ওদিকে তো 5 5 10টা হয়ে গেল, বাকি 15টা অঙ্ক আসবে মূল চ্যাপ্টারগুলো থেকে। মূল চ্যাপ্টার মানে অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় দূরত্ব, সময় কার্য, হ্যাঁ, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে বাকি 15টা অঙ্ক আসবে। এবং তোমরা যদি ভালো করে এই চ্যাপ্টারগুলো করো না, তাহলে এই যে 15র মধ্যে 12 নম্বর এখান থেকে চলে আসার কথা। কারণ এই জায়গাগুলো থেকে ম্যাথগুলো একটু ইজি টু মডারেট থাকে, খুব একটা হাই লেভেলে থাকে না। ঠিক আছে, হাই লেভেলে থাকলে এই জায়গায় থাকবে, হাই লেভেলে থাকলে এই সরলীকরণ থাকবে হাই লেভেলে, মানে সেই হাত দিলেই পস্তানোর মতন ব্যাপার। তাই সরল সবসময় চেষ্টা করবে শেষে করা। এইখানে যদি তোমরা 12 তুলে নিতে পারো, আর ওইদিকে আমি দেখালাম 6, তাহলে ম্যাথে 18 নম্বরটা খুবই ইজিলি উঠে যাচ্ছে। দেখো, ম্যাথে 18 নম্বরটা খুবই ইজিলি উঠে যাচ্ছে 25-এর মধ্যে। এইটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি। এবার তোমরা যারা অনেক পরিশ্রমী ছেলে মেয়ে আছো, যারা অনেক পরিশ্রম করো, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে তারা তো সব ধরনের ম্যাথই প্রায় করবে, তো তারা কিন্তু ম্যাথে 20+ নম্বর তুলে নিয়ে চলে আসবে, তাদের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, চলো এবার রিজনিংয়ে যাই। রিজনিং আমি কিছু লিখিনি, এটা আমি মুখে মুখে বলবো বলে লিখিনি। রিজনিং এখন হচ্ছে ডাব্লিউবিপিতে সব থেকে কঠিন, মানে জিকে ইজি আসবে, ম্যাথ ইজি আসবে, ঠিক আছে, ইংলিশ ইজি আসবে, রিজনিংটা কঠিন আসবে, হার্ড আসবে রিজনিং, এটা আমি বলে দিচ্ছি। রিজনিং কিন্তু হার্ড আসবে। হার্ড মানে কি, হার্ড মানে কি 25টা ডাব্লিউবিপিতে রিজনিং এলে তুমি 25টাই পারবে না এমন আসবে কি, এমন নয়। বলতে চাইছি যে 25টার মধ্যে হয়তো 17 থেকে 18টা করার মতো এলো, ঠিক আছে, বাকি 5-7টা কিন্তু একটু তোমার মাথা খারাপ করাবে, ভাবাবে কীরকম, এখন কীরকম রিজনিং আসছে আমি বলে দিই। ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার মানে হচ্ছে, এই ধরো একটা ছক দিয়ে দিল, এই ছকের 3টে ঘরে কোনো একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই কোশ্চেন মার্ক। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এইগুলোকে বলে মিসিং নাম্বার খোঁজা। এই জিনিসগুলো পারলে তুমি এক চান্সেই পেরে যাবে, আর যদি না পারো তোমার মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু উত্তর আর বেরোবে না। লজিক খুব যে আহামরি থাকবে তা না, কিন্তু এই রিজনিংগুলো কি হয় বলো তো, যে ভাবনাতে একবার চলে এলেই উত্তর হয়ে যায়, আর যদি না আসে তো সারাদিন মাথা ঠুকেও তোমার উত্তর বেরোবে না। এই জন্য এই ধরনের রিজনিং থেকে একটু সাবধান থাকবে। কীরকম সাবধান, পারলে ভালো কথা, আর না পারলে একদম ফটাস বেরিয়ে যাবে সেখান থেকে। কারণ এখানে যদি তুমি তোমার ইগো লাগাতে গেছো, আরে আমি পারছি না, এগুলো তো আমি বাড়িতে সব পারি, তাহলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, এক্সাম কিন্তু 1 ঘন্টা, 1 আওয়ার, 60 মিনিট, আর 60 মিনিটে 60 মিনিট কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, পাবে কত, পাবে 55 মিনিট, এইটা মাথায় রেখো। কারণ একবার স্যার আসবেন ওএমআর চেক করতে, ওএমআরটা একবার চেক করতে তোমার সময় নষ্ট, আরেকবার আসবেন যে অ্যাটেন্ডেন্সে সাইন করো বাবু, অ্যাটেন্ডেন্সে সাইন করতে গিয়ে সময় নষ্ট। ঠিক আছে, এই ব্যাপারগুলোতে 5টা মিনিট এদিক ওদিক বেরিয়ে যায়। কাজে 55 মিনিটে সবসময় মক টেস্ট প্র্যাকটিস করবে, আমি সবসময়ই কথাটা বলি। কেউ 60 মিনিট নেবে না, তাহলে কিন্তু জেনুইন যে একটা কি বলে মূল্যায়ন, অ্যাভ্যালুয়েশন, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, 55 মিনিটে এক্সাম দেবে প্রত্যেককে বলছি, আর সবাই ওএমআর সিটে দেবে। হ্যাঁ, রিজনিংয়ে যেটা বললাম এই একটা টাইপ। আর কি টাইপ থাকবে, আর টাইপ হচ্ছে ওই যে একটা থাকে না যুক্তি সিদ্ধান্ত টাইপসের, এই সকল মানুষ হয় গরু, বা কিছু পাখি হয় নদী, এই টাইপসের দেখবে একটা লজিক দিয়ে দেবে যুক্তি সিদ্ধান্ত। হ্যাঁ, যেগুলো এই ছক করে করতে হয়, যেগুলো এরকম ছক বানাতে হয় না, এরকম করে করতে হয়, এরকম করে করতে হয়, যে রিজনিংগুলো আমি সেগুলোর কথা বলছি। এই টাইপসের রিজনিং পাবে। রিজনিং এখন লেন দিয়ে আসে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে কি পাবে, অর্ডার র্যাঙ্কিং পাবে। এই যে রাজু সুজয়ের থেকে নিচ থেকে এত নম্বরে আছে, ঠিক আছে, শেষ থেকে এত নম্বরে, এবং প্রথম থেকে এত নম্বরে, এই দুজনের মধ্যে কতজন আছে, এই টাইপসের যে জিনিসগুলো রিজনিংগুলো। হ্যাঁ, এখন আর ওই সাধারণ নাম্বার সিরিজ, হ্যাঁ লেটার সিরিজ, ওই সাধারণ জিনিসগুলো পরীক্ষা এখন কম, 1-2 দেখবে তোমরা, 1-2। আগে বেশি দিত, 3টে 4টে 5টা করে থাকতো, এখন দেয় না। এখন এই টাইপসের রিজনিংগুলো বেশি। পাজেল টেস্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে, পাজেল টেস্ট দিয়ে দিতে পারে একটা, দিয়ে 3-4টে ওখান থেকে আনসার বার করতে দিতে পারে। কি ধরনের, এই বলে না রবিবার বাংলা বিষয় পড়ানো হয়, সোমবার ইংরেজি পড়ানো হয়, হ্যাঁ, তারপরে বুধবারে ফিজিক্স পড়ানো হয় না,
ঠিক আছে, এই টাইপসের যে রিজনিংগুলো যেগুলোকে পাজল টেস্ট বলা হয়, এই পাজল পরীক্ষায় থাকতে পারে এবারে। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পারবে যে পেপার কাটিং এবং ফোল্ডিং যেগুলো এই ভাঁজ করা এবং পেপার কাটা, এই সমস্ত জিনিস মানে যেগুলো চিত্র টাইপসের হয়, তোমরা করেছো রিজনিংগুলো। ঠিক আছে, মানে রিজনিং এমন থাকবে। আর তারপরে ধরো এই গোলে বসে আছে, হ্যাঁ, 8টা বন্ধু ধরো বসে আছে, এরকম করে বসে আছে, এ ডান দিকে ওর বাঁ দিকে করে মাথা টাথা একদম হিলিয়ে দেবে পুরো ধরো। ঠিক আছে, মাথার সমস্ত মগজ যন্ত্র তোমার হিলে যাবে, দিয়ে তারপরে অ্যান্সার বেরোবে। তাই সবসময় স্মার্টভাবে চেষ্টা করবে রিজনিং অ্যান্সারটা সলভ করা। যখন দেখবে তোমার হলো না, মিলছে না, বেরিয়ে যাও, কারণ মানসিক প্রেশার চলে আসবে, সোজা কথা একদম। কারণ রিজনিং আমি 25টায় পারবো, আমি বিরাট বড় দিগ্গজ চলে এসেছি, 25টা করতেই হবে আমাকে, না হলে তো আমার মান সম্মান হারিয়ে যাচ্ছে, ওই ধরনের চিন্তা ভাবনা রেখে পরীক্ষায় যাবে না, তাহলে কিন্তু মুশকিল আছে। আর বর্তমানে রিজনিং টাফ আসছে, সামনের পরীক্ষাতেও রিজনিংটাই দেখবে কঠিন হবে, ম্যাথটাই তুলনামূলক ইজি হবে। ঠিক আছে, নেক্সট ইংলিশ, সব থেকে বড় চ্যালেঞ্জ ইংলিশের চ্যালেঞ্জ। দেখো ডাব্লিউবিপিতে বর্তমানে 10টা ইংলিশ আসবে, এই জায়গাটা মাথায় রাখবে। আগের মতো আর 25টা ইংলিশ নেই, তাই বিকল্প কম, সিলেবাস অনেক বড়, কোশ্চেন আসবে এইটুকু, সিলেবাস থাকবে এত বড়। এর মধ্যে সিলেবাসটাকে ছোট করা শিখতে হবে, এমন করে সিলেবাসটাকে ছোট করে পড়বে যেন অল্প কটা চ্যাপ্টার পড়লেই। ইংলিশের টোটাল আমি তোমাদেরকে বলি 30টা চ্যাপ্টার আছে, যারা ওভারঅল ইংলিশ শিখতে চায় তাদের 30টা চ্যাপ্টার কভার করতে হয়, কিন্তু আমি বলবো 10টা মতন চ্যাপ্টার করো। ঠিক আছে, এর মধ্যেই তোমরা 7 থেকে 8টা নম্বর ইজিলি গেন করতে পারবে, এটা আমি বলছি, যদি এই 10টা চ্যাপ্টার ঠিকঠাক করো। কি করবে, ইংলিশে কিছু প্রশ্ন আসুক না আসুক সিনোনিম আর অ্যান্টোনিম থাকবেই থাকবে, 1000% শিওর বলে দিলাম। সিনোনিম আর অ্যান্টোনিমের মার নাই, জিনিসটা একটু টাফ হয়, পরীক্ষায় কমন পাওয়া যায় না, একটু আনকমন থাকে সিনোনিম অ্যান্টোনিম, কিন্তু কিছু করার নেই, দুটো কোশ্চেন সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকবে। এর জন্য কি করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম মিনিমাম 200টা করে 400টা, 200 সিনোনিম 200 অ্যান্টোনিম করতে হবে, কিছু করার নেই। এর মধ্যে যদি কমন পেয়ে গেলে তাহলে খুব ভালো কথা, ঠিক আছে, আর না পেলে তো কিছু করার নেই, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় দুটো থাকবে, অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক, এটুকু 1000% শিওর। নেক্সট কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা কোশ্চেন পাবেই পাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো, এই নর্মাল প্রিপোজিশন নয় কিন্তু, আর্টিকেল প্রিপোজিশন নয়, এ অ্যান্ড দ্য এসব নয় কিন্তু। ঠিক আছে, এগুলো ছাড়া যে সমস্ত প্রিপোজিশনগুলো আছে এসপি বক্সিতে দেখতে পারবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর বড় একটা চ্যাপ্টার আছে, আর সেখান থেকে ভালো ভালো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, দেখতে পারবে। কেপিতে তো অনেকগুলো এসেছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কেপি কনস্টেবলের মেন্সে যতদূর মনে পড়ছে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা কিন্তু থাকবে, এবং কয়েকটা দেখবে কমন হয়, মানে কমন মানে কি বলতো, ফর্মুলাতে পড়ে যায়, যে এরকম জিনিস শূন্যস্থানের আগে, মানে এরকম থাকে, শূন্যস্থান থাকে, তার আগে কিছু লেখা থাকবে, পরে কিছু লেখা থাকবে। তেমন হয় না যে এই সমস্ত ওয়ার্ডের পরে এইটা বসে, এই টাইপসের কিছু রুলস আছে, সেগুলো একটু শিখে নিও। কারেক্ট স্পেলিং একটা পরীক্ষায় পাবে, যেমন এই যে কমিটি, এই স্পেলিংটা খুব দেয় পরীক্ষায়, কমিটি, হ্যাঁ। তারপরে একটু অদ্ভুত টাইপসের বানানগুলো, তারপরে দেখবে লেফটেন্যান্ট, হ্যাঁ, এটা একটা রুলস আছে, বা লেফটেন্যান্টের সেই মিথ্যা তুমি 10 পিঁপড়ে বলে একটা রুলস, হ্যাঁ, এরকম করে শিখতে হবে, ট্রিক্স দিয়ে জিনিস শিখতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। তারপরে ধরো ইউনিক বানান, সাইকোলজি বানান, এই যে জিনিসগুলো ইউনিক বানান, মানে রিহার্সেল, ডাব্লিউবিসিএস এসেছিল রিহার্সাল বানান, হ্যাঁ। তারপরে হচ্ছে মেসেজ বানান, তো এই ধরনের হ্যারাসমেন্টের সম্ভবত এক্সারসাইজেস ছিল, তো এই ধরনের কিছু স্পেশাল বানানগুলো পড়তে হবে, একটা কারেক্ট স্পেলিং কিন্তু থাকবে। আর কি, ইডিয়ামস অথবা প্রভাব, ইডিয়ামস বা প্রভাব সেম, অনেকটা সিমিলার জিনিস হয় এগুলো, তো এখান থেকে ইডিয়ামস প্রভাব যে কোনো একটা থাকবে। ইডিয়ামস খুব ইজি, মানে ইডিয়ামস প্রভাব জিনিসগুলো পড়তে খুব ইন্টারেস্টিং হয়, খুবই ভালো হয়, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইগুলো কিন্তু পড়তে গায়ে লাগবে না, আর এগুলো খুব কমন পাওয়া যায়,
মানে সিলেক্টিভ কিছু 200 থেকে 250-র ভেতরে যদি পড়াশোনা করে নাও, ইডিয়ামস আর ওয়ান ওয়ার্ড, পরীক্ষায় কিন্তু মানে 100% পাওয়া যাবে। ঠিক আছে, এই ওয়ান ওয়ার্ড তো খুব কমন পাওয়া যায়, এগুলো কিন্তু কমন পাওয়া যাওয়ার মতো। মানে এখানে 1টা নম্বর, এখানে 1টা নম্বর, 2টো, আর কারেক্ট স্পেলিং 3টে, এই 3টে নাম্বার পাওয়া খুব সহজ, মানে কমন চলে আসে এই 3টে জিনিস, বুঝলো তো। একটু যদি এই 200টার ভেতরে পড়ো না, মানে 200 করে যদি পড়ো প্রতিটা চ্যাপ্টার এই জায়গাগুলো থেকে, তাহলে এই 3টা নাম্বার পাওয়া কিন্তু কোনো বড় ব্যাপার নয়, কমন চলে আসে, আমি বলছি কমন চলে আসে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু রুলসগুলো শিখতে হয়, নাহলে পারবে না। আর সিনোনিম অ্যান্টোনিম ওই তো বললাম, উপরবালার ভরসা। ঠিক আছে, এবার হচ্ছে সেন্টেন্স এরর, এখানে আমি কথা বলবো সেন্টেন্স এরর, আর হচ্ছে চুজ কারেক্ট সেন্টেন্স, আর হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জ। মানে আমি ইংলিশে টোটাল 10টা টপিক দিয়েছি, 11 মার্কস, অর্থাৎ এখান থেকে 10টা টপিক 10টা নম্বর, এরকম কোনো সিস্টেম নেই। আমি জাস্ট বলছি কেমনভাবে, যেমন সেন্টেন্স এরর হয় এটা আসবে, না হয় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসবে, আর না হয় সেন্টেন্স রিঅ্যারেঞ্জ। এই 3টের মধ্যে যে কোনো একটা থাকবে পরীক্ষায়, কিন্তু তোমাদেরকে তো শিখতে তো হবে না। সেন্টেন্স এরর কী জিনিস, ধরো একটা সেন্টেন্সে 4টে পার্ট দিয়ে দিয়েছে, ABCD করে দিয়ে বলবে ওই কোন অংশটা ভুল আছে সেইটাকে বার করতে হবে, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকবে। চুজ কারেক্ট সেন্টেন্স মানে কি, মানে 4টে সেন্টেন্স থাকবে ওই একই জিনিস, সিমিলার জিনিস, জানো তো, সিমিলার টাইপসের, এগুলো পরপর সাজানো থাকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স পরপর সাজানো থাকে 4টে সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্সকে বলবে যে কোনটা কারেক্ট সেটা তোলো। আর এই যে সেন্টেন্স এরর, এটা কি, এটা একটা লাইনেই একটা গোটা সেন্টেন্স থাকে, তার মধ্যে একটা ছোট জায়গায় এরর খুঁজতে হয়, এই জিনিসগুলো অনেকটা সিমিলার। তো এগুলোর জন্য একটু সেন্টেন্স শিখতে হবে, না শিখলে কিন্তু বুঝতে পারবে না কোথায় এরর আছে কি নেই। আর একটা হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জ, এটা কি, এটাকে আবার অনেকে PQRS বলে, PQRS বলে, মানে এই PQRS দিয়ে 4টে লাইনে 4টে সেন্টেন্স থাকবে, দিয়ে বলবে সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করো, মানে কোনো একটা ছোট্ট একটা গল্প, 4 লাইনের 5 লাইনের গল্প থাকবে, মানে গল্প মানে কোনো একটা বিষয়ে বলবে, এবার এলোমেলো করে বলা থাকবে আগা পিছু করে, তোমাকে সেটাকে সাজিয়ে লিখতে হবে। এই জিনিসটা একটু সহজ, পরীক্ষা এলে এটা পারা যায়, সেন্টেন্স রিঅ্যারেঞ্জটা কিন্তু পারা যায়, সেন্টেন্সের জ্ঞান না থাকলেও পারা যায়, কারণ বোঝা যায় যে কোনটা আগে হতে পারে কোনটা পরে হতে পারে। ঠিক আছে, এটা পারা যেতে পারে। আর একটা হচ্ছে এখান থেকে নাম্বার তোলার সহজ জায়গা, যদি ভয়েস আর ন্যারেশনের মধ্যে যদি কোশ্চেন থাকে, হয় ন্যারেশন দিলে ভয়েস দেবে না, ভয়েস দিলে ন্যারেশন দেবে না, সোজা হিসাব, যে কোনো একটা থাকবে, এবং এখান থেকে একটা নাম্বার পাওয়া যাবে। ওই জন্য আমি বলছি যারা ইংলিশে খুবই দুর্বল আছো, তারা কিছু না হোক ইংলিশের 4 থেকে 5টা নম্বর কিন্তু তারা পাবে যদি একটু খাটো। আর যারা ইংলিশ ভালো পারো তাদের কাছে তো বলেই দিলাম, তাদের কাছে 7 থেকে 8 নাম্বার পাওয়াটা কোনো ব্যাপার না, তারা 7 থেকে 8 পেয়ে যাবে। বাট যারা দুর্বল আছো 4 থেকে 5 নাম্বার তোমরাও পাবে। মোটামুটি এই চ্যাপ্টারগুলো কভার করলে ইংলিশে 7 থেকে 8 নাম্বার পাওয়াটা কনফার্ম হয়ে যাবে, যারা খুব ভালো ইংলিশ করো। আর যারা পারো না তারাও কিন্তু 4 থেকে 5টা নাম্বার পেতে পারো, যদি এই জায়গাগুলো সঠিকভাবে ইউজ করো। এছাড়া আরও অনেক চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে ধরো কি বলবো, সাফিক্স প্রেফিক্স বলে একটা আছে, তারপরে আরও অনেক চ্যাপ্টার আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু এতগুলো চ্যাপ্টার না করলেও এই কটা চ্যাপ্টার ঠিকঠাকভাবে করলেও কিন্তু পরীক্ষায় হয়ে যাবে, কভার হয়ে যাবে। এরপরে কি আছে, এরপরে আছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তার জন্য আমি আলাদা করে কিছু লিখিনি, তার একটাই কারণ, আর সেটা হচ্ছে যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে স্ট্যাটিক জিকে এবং সিএ আমি করাচ্ছি, তাই না। এই স্ট্যাটিক যে বিষয়গুলো সেটা আমি করিয়ে দিচ্ছি, এবং সিএটা আমি পরীক্ষার আগে দিয়ে দেব। তাছাড়াও আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলারলি তোমরা দেখতে পাবে কমিউনিটিতে একটা একটা করে দিই, যেগুলো তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে। আর যেগুলো সাবজেক্টিভ জিকে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স, ঠিক আছে, এই যে জিনিসগুলো সাবজেক্টিভ জিকে, এর জন্য ভালো বই পড়তে হবে। কারণ হচ্ছে সাবজেক্টিভ জিকেতে MCQ করে তোমার উদ্ধার হবে না। কারণ কথা হচ্ছে, আমি যদি ইতিহাসের কথা বলি, সুলতানি যুগের কথা বলি, মানে সুলতানি যুগে তোমাকে A to Z জানতে হবে, নাহলে কোন মাঝখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেবে, তুমি কিভাবে পারবে বলো। MCQ বই পড়ে কোনো দিন হয়? কখনোই হবে না, ডিটেলসে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। আর কি,
ধরে নাও তুমি প্রাচীন ভারতের ইতিহাস পড়তে বসেছো, এখন তুমি যদি গৌতম বুদ্ধ সম্বন্ধে ডিটেলসে না জানো, তাহলে সেখান থেকে 4-5টা এমসিকিউ পড়ে যদি পরীক্ষায় কমন না আসে তাহলে কি হবে, তাই না? পুরো ইন্দাস সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা গোটাটা তোমাকে জানতে হবে। এবার গোটাটা তুমি জানো না, সেখান থেকে কোন কর্নার থেকে একটা কোশ্চেন তুলে দিল, তুমি কি করে পারবে? এই জন্যই বলছি যে এমসিকিউ বই তারা ফলো করো যাদের কাছে বেসিক ক্লিয়ার আছে। বেসিক মানে গল্পের মতো করে বিষয়গুলো একবার ঝালাই করে পড়া আছে, মাথাতে আছে কোনটা কি হবে, ঠিক আছে? এই জন্য সাবজেক্টিভ জিকের জন্য কিচ্ছু করার নেই, একটা ভালো বই কিন্তু পড়তে হবে। এবং তার জন্য আমি কি বলেছিলাম, তার জন্য আমি প্লেলিস্ট বলছি, একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের উদ্ধার হয়ে যাবে যে কি কি বই পড়লে তোমরা কমপ্লিট প্রিপারেশনটা করতে পারবে। আমি কিন্তু একটা ভালো করে ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারবে। বাঁচতে চাইলে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? বেশি গলা ফাটিয়ে কোনো কথা বলবো না, একটাই কথা বলবো, বাঁচতে চাইলে ভিডিওটা দেখে নিও। আর যার চাকরি পাওয়ার ইচ্ছা আছে সে ডেফিনেটলি ভিডিওটা দেখবে, ঠিক আছে? যাই হোক, আমি অনেক কথা বলে দিলাম, অনেক এনার্জি খরচ করে কথা বলে দিলাম। আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবার পরের দুর্দান্ত কোনো একটা ভিডিওতে।